যদি পৃথিবীর সমস্ত মশাকে মেরে ফেলা হয় তাহলে কি হবে জানেন? পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিরা ধনী হওয়ার আগে কি করতেন জানলে আপনি অবাক হবেন। যদি ভারতবর্ষ না থাকতো তাহলে আমাদের পৃথিবী কেমন হতো কখনো ভেবে দেখেছেন? বন্ধুরা, এই ধরনের আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, এই এলসিডি রাইটিং ট্যাবলেট দেখে আপনিও নিশ্চয়ই ভেবেছেন যে এর মধ্যে কী এমন জাদু আছে যার জন্য আমরা চার্জ না দিয়েও এখানে লিখতে এবং সেই লেখাকে মুছতে পারি। আসলে এর বডিটা খুললে আমরা 3টে স্তর দেখতে পাবো: ট্রান্সপারেন্ট লেয়ার, অপেক লেয়ার এবং লিকুইড ক্রিস্টাল ফিল্ম। ট্রান্সপারেন্ট লেয়ার লাইটকে পাস করতে সাহায্য করে এবং ওপেক লেয়ার লাইটকে রিফ্লেক্ট করে। অন্যদিকে লিকুইড ক্রিস্টাল ফিল্ম এই দুটো কাজই করে। চলুন এবার দেখে নিই এটা কীভাবে কাজ করে। এখন এই সমস্ত লাইট এই কোলেস্টেরিক লিকুইড ক্রিস্টাল থেকে পাস হচ্ছে, যার ফলে আমরা নিচের এই ব্ল্যাক লেয়ারটা দেখতে পাচ্ছি। আমরা যখনই একটু চাপ দিয়ে পেন্সিল দিয়ে লিখব তখন এই ক্রিস্টাল তার অর্ডার পাল্টে ফেলবে এবং লাইটকে রিফ্লেক্ট করবে। এই রিফ্লেক্টেড লাইটকে আমরা ড্রয়িংয়ের ফর্মে দেখতে পাই। এই লিকুইড ক্রিস্টাল ফিল্ম একটা সার্কিটের সাহায্যে একটা ছোট ব্যাটারির সঙ্গে কানেক্টেড থাকে। যখনই আমরা ইরেজ বাটনে প্রেস করি তখন একটা হাই ভোল্টেজ ইলেকট্রিক পালস এই ক্রিস্টাল লেয়ার থেকে পাস হবে, যেটা লিকুইড ক্রিস্টালকে রিঅর্ডার করে দেবে আর আমাদের ডিসপ্লে একদম পরিষ্কার হয়ে যাবে। নাম্বার 2, জাপানে কাঠের ঘর তৈরি করার এই নিনজা টেকনিকটা দেখে আপনারা অবাক হবেন। এই টেকনিকটাকে বলা হয় সাসিমোনো, যেখানে কাঠকে জয়েন্ট করার জন্য কোনো লোহার পেরেক কিংবা ফেভিকল ব্যবহার করা হয় না, বরং কাঠের মধ্যে খাস তৈরি করা হয়ে থাকে আর একটা অংশের ভিতরে আর একটা অংশকে ঢুকিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিতে তৈরি ফার্নিচার কয়েকশো বছর পর্যন্ত টিকে থাকে আর কোনো অংশ খারাপ হলেও সেটা বের করে সহজেই বদলে ফেলা যায়, তবে এর জন্য অনেক পরিশ্রম এবং সময় লাগে। নাম্বার 3, এই পৃথিবী থেকে যদি সমস্ত মশাদের মেরে ফেলা হয় তাহলে কি হবে কখনো ভেবে দেখেছেন? পৃথিবীতে মশাদের 3500-র বেশি প্রজাতি আছে, তবে তার মধ্যে মাত্র 100টা প্রজাতি এমন আছে যারা রোগবাহিত মশা। যদিও 100টা প্রজাতির মশাই এত ভয়াবহ যে তাদের কামড়ে আজ পর্যন্ত বিশ্বযুদ্ধে মৃত মানুষের থেকে অধিক মানুষ মারা গেছে। আপনাদের মনে হতেই পারে যে সমস্ত মশাদের মেরে ফেলা একটা দারুণ আইডিয়া, কিন্তু না। মশা আমাদের বাস্তুতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। অনেক পাখি, চামচিকা, ব্যাঙ, ড্রাগন ফ্লাই মশাদের খেয়েই বেঁচে থাকে। যদি সমস্ত মশা মরে যায় হয়তো তারা অন্য কোনো খাবারের সোর্স খুঁজে নেবে, কিন্তু মশা হাজার হাজার উদ্ভিদ প্রজাতিকে পরাগায়ন করে। তাই মশাদের শেষ করার মানে হলো সেই সমস্ত গাছ যারা পরাগায়নের জন্য মশার উপরে নির্ভর করে তারাও মারা যাবে, হয়তো তাদের সংখ্যাতেও প্রভাব পড়বে। আপনারা ফুড ওয়েব সম্পর্কে পড়লে জানতে পারবেন যে বাস্তুতন্ত্র কতটা ইন্টারকানেক্টেড হয়ে থাকে, আর একটা প্রাণীকে সেখান থেকে বের করে দিলে পরবর্তী পরিণতি কী হতে পারে সেটা আমরা কেউ জানি না। তাই জঙ্গলে মশাদের থাকতে দেওয়াই শ্রেয়। নাম্বার 4, কখনো ভেবে দেখেছেন শশা দেখলে বিড়ালরা লাফ দেয় কেন? এটা কিন্তু সমস্ত বিড়ালের ক্ষেত্রেই দেখা যায়। বাঘের সঙ্গে পাঙ্গা নেয়া বিড়াল সামান্য একটা শশা দেখলে ভয় পায়, কি অদ্ভুত তাই না? আসলে তারা শশাকে ভয় পায় না, তারা সাপকে ভয় পায়। থিওরি অনুযায়ী বিড়ালরা প্রথমে শশাকে বিষাক্ত সাপ ভেবে ফেলে। যখন কেউ চুপি চুপি বিড়ালের পিছনে শশা রেখে দেয় তখন প্রথমে তারা অনেক ভয় পায়, কিন্তু পরে তারা স্বাভাবিক হয়ে যায়। নাম্বার 5, কম্পিটিটরদের কীভাবে পিছনে ফেলতে হয় সেটা আমুলের কাছ থেকে শেখা উচিত। একদিন আমুল ভাবে যে তাদের মাখন এবং দুধ তো এমনিতেই ভালো বিক্রি হয়, তাই এবার বাটার বিস্কিট বিক্রি করলে মন্দ হয় না। কিন্তু সমস্যাটা ছিল এটাই যে সেই সময় গুডডের মতো ব্র্যান্ড মার্কেট ক্যাপচার করে রেখেছিল। তাদের উপর সরাসরি আক্রমণ করলে আমুলের ইমেজ খারাপ হয়ে যেত। তাই আমুল চালাকি করে আর একটা ক্রিয়েটিভ অ্যাড চালায়, যেখানে দেখানো হয় যে তাদের বিস্কিটে মাখন বেশি থাকে, ভেজিটেবল অয়েল একদমই কম থাকে। অন্যদিকে অন্য কোম্পানির বিস্কিটের নাম না নিয়ে শুধু ছবি দেখায় যেখানে বাটার কম থাকে এবং ভেজিটেবল অয়েল বেশি থাকে। এখানে তারা কোনো কোম্পানির নাম নেয়নি ঠিকই, কিন্তু সেই বিস্কিটটা দেখতে অনেকটা গুডডের মতোই ছিল। এভাবে নীরবে আমুল তাদের প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে দেয়। নাম্বার 6, পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিরা ধনী হওয়ার আগে কি করতেন সেটা কি জানেন? এই তালিকায় প্রথমে আছেন মুকেশ আম্বানি। ও না, তিনি জন্মগতভাবেই ধনী ছিলেন, তবে তার বাবা ধীরুভাই আম্বানি একটা দরিদ্র পরিবারে জন্ম নিয়েছিলেন। 1928 সালে তিনি ইয়েমেনের একটা পেট্রোল পাম্পে কাজ করতেন। সেই সময় ইয়েমেনের রূপোর কয়েন ব্যবহার করা হতো। তিনি এই বিষয়টা জানার পরই এই রূপোর কয়েনগুলো গলিয়ে বিক্রি করতে শুরু করেন আর অনেক লাভবান হন। সরকার তাকে ধরার আগেই তিনি 1958 সালে ভারতে চলে আসেন আর নতুন ব্যবসা শুরু করেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে ইলন মাস্ক।
তিনি হলেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি। মাত্র 13 বছর বয়সে একটা গেম ডেভেলপ করে তিনি সেটা $500 বিক্রি করেছিলেন। সেটা ছিল তার প্রথম আয়। পরবর্তী সময়ে তিনি জিপ2 নামের একটা কোম্পানি শুরু করেন। পরে সেটা কমপ্যাক্ট $300 মিলিয়ন কিনে নেয়। তারপর তিনি X.com বানান, যেটা পরবর্তী সময়ে পেপ্যালে পরিণত হয়েছিল। তারপর স্পেসএক্স এবং টেসলার মতো স্টার্টআপের সূচনা করেন। তারপর তিনি টুইটারও কিনে ফেলেন। আজ তার ভিশন শুধুমাত্র পৃথিবীতেই সীমাবদ্ধ নয়, বরং মঙ্গল গ্রহেও তার নজর আছে। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন জেফ বেজস, যিনি কয়েক বছর আগে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথমে ছিলেন। আমরা অনেকেই জানি যে তিনি হলেন অ্যামাজনের মালিক। প্রথমে তিনি ম্যাকডোনাল্ডসে কাজ করতেন, যেখানে তাকে প্রত্যেক দিন $3 করে দেয়া হতো। তারপর 1994 সালে তিনি একটা গ্যারেজ থেকে তার ই-কমার্স বিজনেস শুরু করেন। আর আজ তিনি কোথায় আছেন সেটা আমরা সবাই জানি। বন্ধুরা, এবার আপনাদের বিল গেটসের কথা বলবো। তিনিও একসময় পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ছিলেন। মাত্র 13 বছর বয়সে তিনি প্রোগ্রামিং শিখতে শুরু করে দিয়েছিলেন। স্কুলে পড়াকালীন তিনি বেসিক প্রোগ্রামের মাধ্যমে টিক-ট্যাক-টো গেম বানিয়েছিলেন। 15 বছর বয়সে তিনি তার বন্ধু পল অ্যালানের সঙ্গে মিলে একটা ট্যারিফ অ্যানালাইজার প্রোগ্রাম বানিয়েছিলেন, যার নাম ছিল ট্যারিফ ওডেটা, যার সাহায্যে তিনি $20,000 কন্ট্রাক্ট পেয়েছিলেন। তারপর 1975 সালে তিনি পল অ্যালানের সঙ্গে মিলে একটা রুমে মাইক্রোসফটের সূচনা করেছিলেন। আর বর্তমানে তিনি কোন অবস্থায় আছেন সেটা আমরা সকলেই জানি। নাম্বার 7, এই ব্যক্তি তার গার্লফ্রেন্ডকে KFCতে প্রপোজ করেন এবং তার জীবন বদলে যায়। হেক্টরের কাছে খুব বেশি অর্থ ছিল না। সে শুধুমাত্র KFC অ্যাফোর্ড করতে পারত তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করার জন্য। সে যখন তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করে, সে হ্যাঁ করে দেয়। সবাই খুব খুশি ছিল। তাদের সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। এটা দেখে অনেকে তাদের নিয়ে ঠাট্টা করতে শুরু করে আর বলে যে এই গরিব লোকটা KFCতে কেন প্রপোজ করছে। কিন্তু যখন KFC টুইট করে যে তারা এই কাপেলের ঠিকানা খুঁজছে তাদের উপহার দেওয়ার জন্য, তখনই সব কিছু বদলে যায়। প্রথমে তাদের সমস্ত ব্যাংকের লোন ক্লিয়ার করে দেওয়া হয়। একটা জনপ্রিয় জুয়েলারি ব্র্যান্ড 2টো রিং গিফট করে, যার মধ্যে একটা ডায়মন্ডের ছিল। অডি তাদের হানিমুনের জন্য গাড়ি অফার করে। ওয়াই তাদের নতুন 2টো ফোন উপহার দেয়। উবের ফ্রি রাইড দেয়। জনপ্রিয় শেফ বিয়েতে খাবারের দায়িত্ব নেয় এবং ম্যাকডোনাল্ডস কেপটাউনে হানিমুন প্যাকেজ বুক করে দেয়। হেক্টরের গার্লফ্রেন্ড বলে যে সে একটা ছোটোখাটো বিয়ের অনুষ্ঠানের কথা ভেবেছিল, কিন্তু এই সব কিছু তার কাছে একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। বন্ধুরা, আপনাদের জীবনেও কি কখনো এরকম আকস্মিক ঘটনা ঘটেছে, যার কারণে আপনার জীবনে ভালো কিছু ঘটে গিয়েছিল? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নাম্বার 8, বন্ধুরা, ভারত যদি না থাকতো তাহলে পৃথিবী কেমন হতো? প্রথমত, ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের পাশে ছিল। ভারত না থাকলে ইংরেজরা দুর্বল হয়ে যেত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালি জিতে যেত। দ্বিতীয়ত, ভারত আমেরিকা এবং ইউকেতে খুব কম টাকায় ওষুধ বিক্রি করে, তাই ভারত না থাকলে অনেক বেশি মূল্যে তাদের ওষুধ কিনতে হতো। তৃতীয়ত, ভারতেই প্রথম চিনি তৈরি করা হয়েছিল। ভারত না থাকলে হয়তো অনেক ধরনের মিষ্টি, কেক, পেস্ট্রি এইসব কিছু থাকতো না। এছাড়াও বিভিন্ন ধরনের মশলাও থাকতো না। ভারত না থাকলে এখন হয়তো বিশ্ববাসীরা জানতোই না যে চাঁদে জল আছে, কারণ প্রথম চাঁদে জলের কথা 2008 সালে চন্দ্রযান 1 বলেছিল।